আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা তো বুঝতে পারছেন যে 23 জানুয়ারি, 23 তারিখ, জানুয়ারির 23 তারিখ শেখ হাসিনা কি সংবাদ সম্মেলনে যোগ দিবেন কিনা, এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি যে উনি কি ফিজিক্যালি যোগ দিচ্ছেন, মানে সশরীরে যোগ দিচ্ছেন কিনা। কারণ হচ্ছে গত 2-3 দিন যাবৎ আপনার একটা টিভি টক শোতে গৌতম লেহেরি, যিনি অতীতে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, ওনার একটা কথাকে কোট করে বিভিন্নভাবে ভিডিও করা হচ্ছে যে শেখ হাসিনা আসছে, শেখ হাসিনা এই সেই অনেক কিছুই। তো সেই বিষয়টা নিয়ে আমি চিন্তা করলাম যে আমি আমার দর্শক শ্রোতা মণ্ডলী, আমার ভাই বোন যারা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং বিশ্বাস করে, তাদেরকে বলি। তো আমি এখন পর্যন্ত যতটুকু খবর নিয়েছি যে হ্যাঁ, 23 তারিখ, জানুয়ারির 23 তারিখে একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা আছে এবং সেখানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে। তবে এখন পর্যন্ত যতটুকু জানা গেছেন, উনি সশরীরে সেখানে হাজির হবেন না। তবে সশরীরে হাজির না হলেও উনি ওনার একটা রেকর্ডকৃত ভাষণ হয়তো সেখানে সাংবাদিকদের সামনে উপস্থাপন করবেন এবং সারা পৃথিবীর যে যেখানে আছেন আওয়ামী লীগের নেতারা, যারা যারা যে যেখানে আছেন, সকলকেই 23 তারিখের ভেতরে দিল্লি প্রেস ক্লাবে পৌঁছার জন্য বলা হয়েছে। প্রায় 350 সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সাংবাদিক ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতারাও থাকবেন, যারা হয়তো সেদিন সেই সাংবাদিকদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তো আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা, তিনি দুইটা হইতে পারে। এক, উনি আগে রেকর্ডকৃত একটা ভিডিও ওখানে স্ক্রিনে চালিয়ে দেওয়া হইতে পারে, অথবা দ্বিতীয়, যখন সবাই উপস্থিত হবেন তখন হয়তো উনি 3-4 মিনিটের জন্য আপনার ভার্চুয়ালি এসে সরাসরি, যেমন এখন যেভাবে আমি কথা বলছি লাইভে যখন আপনারা দেখছেন, সেভাবে সাথে 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য একটা ভাষণ দেশ, জাতি এবং ইন্টারন্যাশনাল সবার উদ্দেশ্যে দিতে পারেন। বাকি প্রশ্ন যা থাকবে সেগুলোর প্রশ্নের জবাব আওয়ামী লীগের সিলেক্টেড কিছু নেতা, যাদেরকে নেত্রী সিলেক্ট করেন, ওরাই আসলে ওই প্রশ্নগুলোর জবাব দিবেন। তবে এই যে উনি ভার্চুয়ালি আসছেন বা ওনার ভিডিও ভার্চুয়ালি যদি নাও আসেন, বা ভিডিও বার্তা, যেটা এতদিন আমরা সকলে অডিও বার্তা শুনেছি, বিভিন্ন তৃণমূল নেতাকর্মীদের থেকে শুরু করে সকলের সাথে অডিও বার্তা শুনেছি, এইবারের এই ভিডিও বার্তাটা কিন্তু কাঁপন ধরিয়ে দেবে এই ইন্ট্রিম গভর্নমেন্টের। 12 তারিখ ওরা একটা নির্বাচন করার চেষ্টা করছে, যেটাকে আমরা বলছি যে এই নির্বাচন কখনোই হবে না বা হইতে দেওয়া যাবে না। আর আমরা যারা আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগকে ভালোবাসি, আওয়ামী লীগকে সমর্থন করি, তারা কেউ আমরা ভোট কেন্দ্রে যাব না। নেত্রী অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী, সমর্থক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কোনো ভোট কেন্দ্রেই যাব না। যেইখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, সেখানে আমরা ভোট কেন্দ্রে কেন যাব? দেখেন, একটা কথা একদম সোজা, যে আপনার পাড়ায় একটা বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে আপনার বাবাকে বা মাকে বা আপনার পরিবারের কাউকে দাওয়াতই দেওয়া হয়নি। সেই বিয়েতে আপনি যাইয়া ওখানে নাচ গান করা কি শোভা পায়? শোভা পায় না। এটা কোনো মৃতের বাড়ি না যে দাওয়াত দিতে হবে না, মারা গেছে লোকটা, আমরা যাই খাট কাঁধে দিই, সেটা হচ্ছে অন্য জিনিস। বিয়ে শাদী উৎসবে দাওয়াত না দিলে সেখানে যাওয়াটা ওই ছোট লোকই ছাড়া আর কিছু না। তো সে তেমনি ভোট হচ্ছে যে একটা উৎসবের দিন, নাগরিক অধিকার, ভোট দেওয়ার অধিকার সবাই আছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ জন্মের ইতিহাসের পরে এবারই প্রথম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে ভোট করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ তো জিতে যাবে, 230-240 আসন পেয়ে যেতে পারে, যার কারণে আওয়ামী লীগকে বাইরে রেখে এটা ভোট করার চেষ্টা হচ্ছে। সুতরাং সেই ভোটে আমরা গিয়ে কেন ভোট দেব? আমরা কেন দেখাবো যে কাস্টিং ভোট 30%, 35% হয়েছে? কারণ আওয়ামী লীগের যে 40% ভোট আছে, তারা যখন যাবে না, তখন এই ভোটের সিস্টেমে কমে আসবে। কাস্টিং ভোট হয়তো 2%, 3% হবে এবং ভোট কেন্দ্রে ব্যাপক গন্ডগোল হইতে পারে। আজকে যেমন দেখেন, আপনার জঙ্গল সলিমপুরে র্যাবের একজন বিশেষ প্রশিক্ষিত সেনাকে যেখানে গুলি করে মেরেছে, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে থানা থেকে এবং সংসদ ভবন থেকে, গণভবন থেকে লুট হওয়া অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনের দিন ব্যবহার হয়, নির্বাচনের আগের দিন পর্যন্ত ব্যবহার হবে নাকি? এরপরে নির্বাচনের দিন ব্যবহার হবে না, আগের দিন পর্যন্ত ব্যবহারের সব সরকার করে দিবে, বা পরবর্তীতে ব্যবহার হবে না, নির্বাচনের দিন ব্যবহার হবে না। তার মানে কি? নির্বাচনী কেন্দ্র থেকে সব কিছুকে আগের দিন জ্বালায়া পোড়াইয়া দিবে ওই অস্ত্রধারীরা, মৌলবাদীরা। এটাই হচ্ছে যে ওনাদের চাওয়া।
তা না হলে কিভাবে বলেন যে অবৈধ অস্ত্র ব্যবহার হবে না? উনি এত শিওর হলেন কিভাবে? উনি কি কোনো পীর মুর্শিদ হয়ে গেলেন, নাকি ওনার সাথে ডিরেক্ট উপরের সাথে লাইন আছে আর সন্ত্রাসীদের সাথে লাইন আছে যে সন্ত্রাসীদের বাবা তোমরা প্রতিদিন মারো, ভোটের আগের দিন পর্যন্ত সব মায়েরা ভোট কেন্দ্র সহ উড়াইয়া দাও, দখল করে ফেলাও, ভোটের দিন কোনো গন্ডগোল করে না, একদম চুপ। এটাই মনে হয় পরিকল্পনা। তো যাক সে কথা। তো এখন ওই যে বললাম শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 23 তারিখে ভার্চুয়ালি সরাসরি মিটিংয়ে যোগ দিতে পারেন, অথবা ওনার ভিডিও রেকর্ড আসতে পারে, যেটাই আসবে আসুক। ভিডিও রেকর্ড হলো ওদের মুখের জুতার বাড়ি পড়ে যারা বলেছিলেন যে শেখ হাসিনা হয়তো মারা গিয়েছে, শেখ হাসিনা অসুস্থ, উনি শেষ নিঃশেষ, এরকম অনেক কথা, বা এআই দিয়ে উনি ওই হোয়াটসঅ্যাপের কলগুলোতে কথা বলেন, টেলিগ্রাম কলগুলোতে কথা বলেন, তাদের মুখে একটা জুতার বাড়ি পড়বে। তো 23 তারিখে ওনার হয় আমরা ভিডিও রেকর্ড ভিডিও ভার্সন শুনবো, অথবা ভার্চুয়ালি উনি জয়েন করবেন। তবে হ্যাঁ, একটা নিউজ আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে 25 তারিখ, 25 তারিখ থেকে 30 তারিখের ভিতরে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র, দিল্লিতে আসছেন এবং দিল্লিতে মায়ের সাথে দেখা করবেন। এরপরে সম্ভবত ওখানে কোনো একটা কথাবার্তা হবে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিগুলো চেঞ্জ বা নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে একটা জোর গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো আমি শিওর না। তবে সজীব ওয়াজেদ জয় যে দিল্লিতে আসছেন মায়ের সাথে দেখা করবেন, এই বিষয়ে আমরা শিওর, এটি আসছেনই উনি এবং আসবেন। আর বাকি এই মুহূর্তে কিছু জানি না। তবে হ্যাঁ, 23 তারিখে আমাদের জননেত্রী যেই কথাই বলবেন বলুক, ভাষণে যাই বলবেন বলুক, সেইটা অবশ্যই এই নির্বাচন এবং এই অবৈধ সরকার নিয়েই থাকবে, এবং সেদিনই সিদ্ধান্ত হয়ে যাবে যে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে বা কি হবে, এটা গ্যারান্টি দিতে পারি। সুতরাং সেই পর্যন্ত আমরা একটু দেখি যে কি হয়, আর এর ভিতরে যদি কোনো আপডেট থাকে আমি আপনাদের। আমি তরুণ ঘোষ। সাবজেক্ট পাল্টে যাওয়ায় খবরও পাল্টে গেছে। এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে, আমি এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে, কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না। আপনাদের মনে আছে আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় মানে অ্যালাউ করি, তাহলে যে 200-র বেশি সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, তারা যে ওয়েট করছেন, তো তাদেরকে আমি কি জবাব দেবো? এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন। ভেতরে ভেতরে অভিমান হয়েছিল যে আমি ঘরের লোক, আপনার বন্ধু লোক, আপনি আমায় অ্যালাউ করলেন না। তো তারপর যাই হোক, যে করে হোক, দেখা তো হয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে, তার দপ্তর থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, কিন্তু সেটা ভার্চুয়াল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায়, তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সে সম্পর্কে তার প্রতিক্রিয়া, এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন, আমি বলেছেন 200-র বেশি, উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি। ডেট 23 তারিখ, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে
যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। কিন্তু 23 তারিখ, আজকে হচ্ছে 19, কালকে 20, আমাকে পৌঁছতে গেলে আমাকে 23 তারিখ সকালে রওনা হতে হবে। কিন্তু আমার এখানে যা কাজ আছে সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। আমি হিসেব যা করে দেখলাম, তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটা বেশি দরকার নেই, খবরটা আগে দরকার। খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটা দিয়ে দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন, প্রকাশ্যে আসছেন না কেন। আমিও আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের নেতারা প্রেস কনফারেন্স করছেন, এরপর খুব শিগগিরই শেখ হাসিনা হয়তো ভার্চুয়ালি নইলে একদম টিভির সামনে বসে তিনি ভাষণ দেবেন। মনে নিশ্চয় থাকতে পারে 2 দিন আগের খবর, 2-3 দিন আগের খবর। এই যে সাংবাদিক সম্মেলন যেটা করা হয়েছিল, নিজম মজুমদার রাজ্যের সাংবাদিক সম্মেলনটা করেছিলেন, সেখানে তারপর আপনার বিদেশ মন্ত্রী যে যিনি ছিলেন, নামটা আমার মনে থাকে না, তো যাই হোক, সেটা নাকি ফেসবুকে দেওয়া হয়নি। এই নিয়ে নাকি নানান চাপানুতোর সমস্ত কিছু দলের মধ্যে চলছে। আর কলকাতার যে নেতারা রয়েছে নিজেদের মধ্যে খেয়েই একে অপরকে গালাগালি, ও অন্যকে গালাগালি, এই সমস্ত করেই বেড়াচ্ছেন। তারা নিজেরা শেষ হয়েছেন, দলটাকেও শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। তো তিনি এখন সমস্ত খবর রাখেন। প্রধানমন্ত্রী ঠিক করেছেন তিনি একদম সৎ, যেমন গতবার একবার যাওয়ার সময় উনি আরাফতকে নিয়ে গেছিলেন, বিদেশ যাওয়ার সময় আরাফতকে নিয়ে গেছিলেন, কোথাও একটা গেছিলেন যেন মনে হয়, আমি খবরটা করেছিলাম। সেখানে আপনার মন্ত্রী আরাফত গেছিলেন তার সঙ্গে, বা আরাফতের সঙ্গে কোনো একটা কানেকশন ছিল, আমার মনে পড়ছে না, আমি তাড়াহুড়ো করে বসেছি। তো যখন এই খবরটি যখন ওনার দপ্তর থেকে জানানো হয় যে আপনি পারলে 23 তারিখে আপনি সকালবেলা চলে আসুন, আপনার জন্য উনি একটি সিট বুক করে রেখে দিয়েছেন। তা আমি হ্যাঁ না কিছুই বলিনি, কারণ আমার বাবার সময় ছিল না। আজ 19 তারিখ, তারপরে কি আছে না আছে আমার দেখতে হবে, দেখে নিয়ে আমার তো বললেই তো আমি চলে যেতে পারবো না। এখানে দিল্লি যাওয়া মানে আমার ওখানে 1-2 দিন থাকতে হবে, তারপরে তো আমার ওখান থেকে ফিরে আসতে হবে, অনেক ঝামেলা আছে। তারপর টিকিটের ঝামেলা, এখন আমার টিকিটের অ্যাভেলেবিলিটি একটুখানি কম আছে। তো এই সমস্ত মিলিয়ে আমার যাওয়া হয়তো অনিশ্চিত আছে, কিন্তু খবরটা আমি পেয়ে যাব। খবর আপনাদের খবর দিয়ে দরকার, খবর আমি আপনাদের দিয়ে দেবো। এদিকে দেশের মধ্যে কি হয়েছে, দেশের মধ্যে আমি বলছিলাম না, দেশের নির্বাচন হওয়া খুব মুশকিল, হবে না। একটা আমি কপি করেছিলাম যে শেখ হাসিনার ব্যাপারে আবার ফিরে আসছে একটু পরে, এটা না বললে আবার ওটা হবে না। আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম যে জামাত বলেছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী না হয় যে নিরাপত্তা বেষ্টনী পাচ্ছেন, তিনি যে প্রোটোকল পাচ্ছেন, আমরা কেন পাবো না? কারণ 95% কাজ তো আমরা করেছি, 5% কাজ তো ওই বিএনপি করেছে। তাহলে তারেক রহমান যদি এই প্রোটোকল পায়, তাহলে আমরা পাবো না কেন? সেই নিয়ে গতকালকে জামাতের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডক্টর ইউনূসের উপরে চড়াও হয়ে তারা বলে আগামী 7টা কার্যকরী দিনের মধ্যে যদি তাদের নেতার প্রোটোকলের ব্যবস্থা সরকার না করে, তাহলে কোনোভাবেই তারা এই নির্বাচন হতে দেবে না। ঠেলা বলবে। এবার আমি যেটা বলেছিলাম, যে কোনো কারণে হোক একটা নির্বাচনে একটা ব্যাঘাত ঘটবে, একটা ইস্যু খোঁজা হবে। এখন জামাত জানে যে আমি যাই করি না কেন, যদি এই ফাঁকা মাঠে বিএনপি আর তিনি খেলেন জামাতের আমির, তাহলে তিনি মানে জামাতের আমির 10 গোল খেয়ে যাবেন। কারণ ভোটের শতাংশ তাদের থেকে ভালো কেউ জানে না।
এই অবস্থায় এখন ইউনূস পড়েছেন প্যাচে। ইউনূস কি করবেন? এখন কত লোককে কত গার্ড দেবেন? এখন জামাতের আমিরকে গার্ড দিলি, আবার সঙ্গে সঙ্গে যে দ্বিতীয় যে আমির রয়েছে সে এসে বলবে আমি ছোট কি আছে আমাকেও দিতে হবে। এইভাবে সংখ্যা বাড়তে থাকবে। এটা ইউনূসের পক্ষে একটা ভীষণ জ্বালার ব্যাপার। তো এই নিয়ে একটা ব্যাপার চলছে, মানে গন্ডগোল চলছে। এদিকে খলিলুর রহমান আজকে আবার চীনের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। সেটা হচ্ছে তিস্তা ব্যারেজকে উন্নয়ন করা নিয়ে, মানে যেটা আমেরিকা বারণ করেছিল সেই দিকে আবার যাচ্ছে। আমেরিকাকে আর উপেক্ষা করছে। এবার ইচ্ছে করে ইউনূস যেমন পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করেছিল, এবার আমেরিকার সঙ্গে ঝগড়া করতে চাইছে যে তুই তো হয়তো স্থান দিবি না, আমায় জায়গা দিবি না, আমায় ত্যায্য করেছিস, আমিও তোকে ত্যায্য করলাম, তোর কোনো কথা শুনবো না। তা এখন আমি মরবো, তারপরে তো আমি শেষ দেখে মরবো, এরকম করে দেশটাকে আমি একদম ধ্বংস করে দিয়ে যাবো। তো চায়নাকে আবার ডাকার জন্য খলিলুর রহমানকে পাঠানো হয়েছিল। খলিলুর রহমান আজ সকালবেলা গেছিলেন, 8টা থেকে 8টা 35 অব্দি খলিলুর রহমানের সঙ্গে চায়না রাষ্ট্রদূতের সঙ্গে একটা মিটিং হয়েছে। আর এর মধ্যে 14ই জানুয়ারি রাতে গুলশান এলাকায় যখন তারেক রহমান ফিরছিলেন, সেই সময় সমস্ত মানে নিরাপত্তার বেষ্টনী ভেঙে একটা মোটরসাইকেল তার ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকে একটা ওই গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটা খাম সেটে দিয়ে চলে যায়। এই খামের মধ্যে কি আছে সেটা নিয়ে এখন তারেক তারপরে বলেন যে আমাকে খামটা দিন। খামটা নিয়ে তারেক খুলেছে। তারেক তার মধ্যে কি লেখা আছে সেটা নিয়ে কিন্তু কৌতূহলের শেষ নেই। অনেকে বলছে, দুর্মুখেরা বলছে, আমি বলছি না, দুর্মুখেরা বলছে সেখানে নাকি সাবধান লেখা আছে। এখন কে লিখলো লাল অক্ষরে সাবধান, কেন লিখলো, মানে কোন উদ্দেশ্যে লিখলো, সেসব কিন্তু কিছু লেখা নেই। দুর্মুখেরা বলছে, আমি বলিনি, তারা বলছে। এই অস্থির পরিস্থিতির মধ্যে এই সরকার এখন শেখ হাসিনা সামনে এলে তারা কি করে আমি সেটা দেখব। শেখ হাসিনা একদিন আসেননি সামনে, তিনি ভার্চুয়ালি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন, জেলা উপজেলার নেতাদের সঙ্গে কথা বলেছেন, তার দল একটা সাংবাদিক সম্মেলন করেছে, তাতেই এই